ওয়েলকাম টু অল অফ ইউ। আগের দিন আমরা যতটা পড়েছি তার উপর বেস করে আজকে আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে শুরু করতে চাইছি। আমি এখানে প্রবলেমটা লিখে রেখেছি, তোমরা এটা দেখে খাতায় লিখে নাও। আমি একবার জাস্ট পড়ে দিচ্ছি তোমাদের। এ 1000 ভোল্ট 50 হার্টজ delta connected induction motor has a delta connected star connected slip ring rotor with transformation ratio per phase of 3.6, R2 equal to 0.01 ohm, X2 equal to 0.2 ohm per phase। এই জায়গাটা বইয়ে একটা অন্য ল্যাঙ্গুয়েজেও লেখা থাকতে পারে। R2 জায়গায় লেখা থাকতে পারে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, আর X2 জায়গায় লেখা থাকতে পারে স্ট্যান্ড স্টিল লিকেজ রিয়াক্ট্যান্স অফ দ্য রোটর পার ফেজ। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ আর এটা হলো স্ট্যান্ড স্টিল লিকেজ রিয়াক্ট্যান্স পার ফেজ। স্ট্যান্ড স্টিল কথাটা উল্লেখ করলাম এই কারণে যে রানিং কন্ডিশনে রিয়াক্ট্যান্সটা চেঞ্জ হয়ে যায়। নেগলেক্টিং স্টেটর ইম্পিডেন্স ডিটারমাইন 1 নম্বর rotor current and power factor at start with slip rings sorted। 2 number rotor current and power factor at 4% slip with slip rings sorted। 3 number the external rotor resistance per phase required to restrict the stator supply current to 100 ampere at starting। নেগলেক্ট নো লোড কারেন্ট। তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে। এটা বলেই দিয়েছে যে এটা হচ্ছে একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটরে তোমরা জানো যে সেখানে বাইরে থেকে রেজিস্ট্যান্স অ্যাড করার একটা প্রভিশন আছে। স্টার্টিং কন্ডিশনে আমরা সেটা করে থাকি, পরবর্তীকালে রানিং কন্ডিশনে যখন একটা সার্টেন স্পিড আমরা অ্যাচিভ করে যাই তখন ওই রেজিস্ট্যান্সটাকে কেটে দেওয়া হয়। এবং এখানে কোন স্টেটর এবং রোটর কোথায় কি ধরনের ওয়াইন্ডিং আছে সেটাও বলে দিয়েছে। এখানে দেখো বলেছে ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর, এবং এখানে একটা লেখা আছে এখানে দেখো স্টার কানেক্টেড স্লিপ রিং রোটর। তাহলে ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর মানে এই ওয়াইন্ডিংটা কোথায় আছে? ডেল্টা কানেক্টেড মানে এটা তাহলে স্টেটরে আছে, আর স্টার কানেক্টেড স্লিপ রিং ইন রোটর মানে রোটরটা হচ্ছে স্টার কানেক্টেড আর স্টেটরটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ট্রান্সফরমেশন রেশিও পার ফেজ অফ 3.6, এই ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বোঝায়? ট্রান্সফরমেশন রেশিও বলতে মূলত যেটা বোঝায়, মানে তোমরা টার্নস রেশিও কথাটা জানো N2/N1, ট্রান্সফরমেশন রেশিওটা হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ N1/N2। এটা যদি কখনো ভুলে যাও যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে, তাহলে আমি তোমাদের একটা সহজ নিয়ম শিখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি শুধু দেখবে যে রেশিও যেটা দেওয়া আছে সেটা 1 থেকে বেশি না কম। যদি 1 থেকে বড় হয় তাহলে N1/N2 হবে। কেন না ইন্ডাকশন মোটরটা সবসময় স্টেপ ডাউন মোডে কাজ করে, অর্থাৎ স্টেটরের যে পার ফেজ ভোল্টেজ তার থেকে রোটরের পার ফেজ ভোল্টেজ সবসময় কম হয়। তার ফলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে নাম্বার অফ ইফেক্টিভ টার্নস ইন দ্য রোটর ইজ লেস দ্যান দ্য নাম্বার অফ ইফেক্টিভ টার্নস অফ দ্য স্টেটর। এখানে কিন্তু কোনো ওয়াইন্ডিং ফ্যাক্টর বা এইসব কিছু বলা নেই, সেই জন্য তোমরা ওই KW গুলোকে এখানে কনসিডার করার দরকার নেই। তুমি ধরে নেবে যে স্টেটর এবং রোটরে KW টা সমান। তার মানে এখানে যেটা বলা আছে সেটা হলো N1/N2, এর আগে KW গুলো বসালে কেটে যাবে যেহেতু দুটো সমান ধরেছি আমি। তার মানে N1/N2 ইকুয়াল টু 3.6 এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 1000 ভোল্ট। এই যে 1000 ভোল্ট এটা কোথায় দেওয়া আছে? 1000 ভোল্টটা কোথায় আছে? এটা অ্যাকচুয়ালি আছে তোমার লাইন ভোল্টেজ। যদি কিছু বলা না থাকে যে লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ, তাহলে তুমি ধরে নেবে এটা লাইন ভোল্টেজ। এটা হলো ফ্রিকোয়েন্সি মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এখানে R2 X2 এই ভ্যালুগুলো দেওয়া আছে। এর উপর বেস করে এবার আমাদের প্রবলেমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা বার করব যে E1 এবং E2। E1 দেখো এটা যেহেতু ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর বলেছে, তার মানে আমি যদি ছবিটা একটু এঁকে নিই তাহলে সুবিধা হবে। ধরো এটা স্টেটর, এখানে তুমি সাপ্লাইটা কানেক্ট করেছো, এটা ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড মানে সেখানে কিন্তু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম।
তার মানে 1000 ভোল্ট আছে কোথায়, এইখানটাতে আছে, এটাই লাইন ভোল্টেজ, এটাই ফেজ ভোল্টেজ। আর এখানে স্টার কানেক্টেড, রোটরটা হচ্ছে স্টার কানেক্টেড এবং তার 3টে ফেজ আছে। সেই 3টে ফেজ তোমার স্লিপ রিং এ কানেক্টেড। এখানে ধরো 3টে স্লিপ রিং আছে, সেই 3টে স্লিপ রিং এ এরা এসে কানেক্টেড হবে। এবং এখানে তুমি বাইরে থেকে রেজিস্ট্যান্স অ্যাড করেছো প্রত্যেকটা ফেজে। ধরো এখানে একটা স্টার কানেক্টেড রিওস্ট্যাট থেকে তুমি প্রত্যেকটা ফেজে রেজিস্ট্যান্স গুলোকে কানেক্ট করেছো। এখানে ব্রাশ আছে। এই হচ্ছে তোমার স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্ট্রাকচার। এইটাকে মনে রাখলেই তুমি অঙ্কটা করতে পারো। তাহলে আমরা ধরে নিতে পারি যে E1 মানে হচ্ছে স্টেটর ভোল্টেজ পার ফেজ, E1 পার ফেজ, এটা হচ্ছে 1000 ভোল্ট। কেন এটাকে আমি √3 দিয়ে ভাগ করলাম না, বুঝতে পেরেছো? কারণ এটা ডেল্টা কানেক্টেড। ডেল্টা কানেক্টেড মানে সেখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম হবে। আর একটা ফর্মুলা তোমরা জানো যে E2/E1 সমান হলো N2/N1। তাহলে E2 সমান কত? E2 সমান U1 ইন্টু N2/N1। তার মানে U1/N1/N2। এখন U1 টা দেওয়া আছে 1000 আর N1/N2 এর রেশিওটা দেওয়া আছে 3.6। তাহলে এটাকে ভাগ করলে তুমি একটা ভ্যালু পাবে, সেটা হবে 277.8। এই ভ্যালুগুলো তোমরা ক্যালকুলেটর থেকে একবার চেক করে নেবে। এই ছবিটা আমি এখন মুছে দিচ্ছি। এই এত দূর অবধি তোমরা একটু খাতায় লিখে নাও। এরপরে প্রথমে আমাকে যেটা বার করতে হবে রোটর কারেন্ট। রোটর কারেন্ট কোন কন্ডিশনে? এক স্টার্ট মানে তখন মেশিনটা থেমে আছে, স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপের ভ্যালু কত হয় তোমরা জানো? স্লিপ সমান হচ্ছে ns মাইনাস nr বাই ns। তাহলে at start nr equal to 0, মানে তখন রোটর ঘুরতে শুরু করে স্ট্যান্ড স্টিল কন্ডিশন। তাহলে সেই সময় যদি এখানে 0 বসাও তাহলে s টা কত হবে? s equal to 1 হবে। তাহলে যেহেতু স্লিপটা 1, সেই জন্য রোটরে যে ইনডিউসড ভোল্টেজ সেটার ফর্মুলাটা কি ছিল তোমরা আগে শিখেছো? সেটার ফর্মুলা ছিল SE2। কিন্তু যেহেতু স্টার্টিং কন্ডিশনে s টা 1 থাকে, তার মানে ওই E2 ভোল্টেজটাই তুমি পাবে। তার মানে রোটর ইনডিউসড EMF at starting, rotor induced EMF per phase at start equal to E2 মানে অলরেডি বার করেছো তোমরা এই ভোল্টেজটা। আচ্ছা, রোটরের রেজিস্ট্যান্স কত? R2 পার ফেজ, এটা দেওয়া আছে 0.01 ওহম। আর রিঅ্যাকট্যান্স এটা জেনারেলি SX2 হয়, কিন্তু SX2 টা S টা তো 1, তার মানে X2 ই হবে। তাহলে স্টার্টিং কন্ডিশনে এই ভ্যালুগুলো কিন্তু যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, 0.2 ওহম। তাহলে এখান থেকে তুমি Z2 টা বার করতে পারবে, Z2 পার ফেজ টা বার করতে পারবে। এই ফর্মুলা দিয়ে তুমি বার করবে R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। তাহলে এখান থেকে কারেন্ট কিভাবে বেরোবে? কারেন্ট পার ফেজ এটা হবে E2/Z2। তার মানে এখানে Z2 যে ভ্যালুটা বেরোলো সেটা বার করে নেবে তোমরা। আর E2 ভ্যালু তো এখানে বেরিয়েছে, এই দুটো ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলে I2 যেটা পাবে সেটা হলো 1387.3 অ্যাম্পিয়ার, 1387.3 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, এখানে কিন্তু কোনো স্লিপটা কিন্তু 1, এটা মনে রাখবে। তাহলে রোটর ইনডিউসড ইএমএফ এট স্টার্ট এটা হচ্ছে E2, এখানে কোনো S টেস কিছু নেই, S আছে অ্যাকচুয়ালি কিন্তু S টা 1 বলে বোঝা যাচ্ছে না। তার মানে স্টার্টিং কন্ডিশনে রোটরের ভোল্টেজ হচ্ছে E2 ভোল্টেজটা আমরা অলরেডি বার করেছি। R2 টা দেওয়া আছে, এই যে X2 টাও দেওয়া আছে, এবং Z2 টা এখান থেকে বেরিয়ে যাবে এই ফর্মুলা দিয়ে। তারপর I2 টাকে তুমি E2/Z2 করে দেবে, তাহলে এটা বেরিয়ে যাবে।
এর পাশাপাশি যদি পাওয়ার ফ্যাক্টর বার করতে দিয়েছে, দেখো রোটর কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি করবে, cos থিটা 2, cos থিটা 2 হচ্ছে R2/Z, এখান থেকে Z2 বার করেছো, R2 দেওয়া আছে, সেখান থেকে তুমি বার করতে পারবে এবং সেটা ভ্যালু হবে 0.05 ল্যাগ। যেহেতু এটা ইন্ডাকশন মোটর, সুতরাং পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং হবে। এই ল্যাগ কথাটা কিন্তু লিখতে ভুলবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। শুধু ভ্যালুটা বার করে দিয়ে চলে এলে হবে না, পাশে এই ল্যাগ কথাটা লিখতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবে, এই cos থিটা যেটা বার করলে তুমি, এটার ভ্যালু যেন 1 এর থেকে বড় না হয়ে যায়। যদি এটা 1 এর থেকে বড় হয়ে যায় তাহলে বুঝবে অঙ্ক ভুল হয়েছে। এগুলো একটু চেক করে নেবে, মানে অবাস্তব কিছু যেন না বেরিয়ে যায়। এইবারে তোমার বলেছে, তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনটা বলেছে ওই একই জিনিস বার করতে হবে, রোটর কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর যখন স্লিপটা 4%, তার মানে স্লিপ আছে মানে মেশিন ঘুরতে শুরু করেছে, মেশিন একটা সার্টেন স্পিড অ্যাচিভ করে গেছে। তাহলে 4% স্লিপে আমার এই ভ্যালুগুলো কি চেঞ্জ হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে কোন কোন ভ্যালু চেঞ্জ হবে বুঝতেই পারছো। প্রথমত E2 যেটা ছিল সেটা ER হয়ে যাবে রানিং কন্ডিশনের, সেটার ভ্যালু কত হবে SE2, এবং এসটা হচ্ছে 4%, 4% মানে যদি তুমি ভ্যালুতে করো তাহলে সেটা হবে 0.04, আর E2 টা তো অলরেডি আগেই তুমি জানো 277.8 বেরিয়েছিল, সেটা গুণ করলে তুমি একটা E2 পাবে। আর এখানে R2 টার কোনো চেঞ্জ হবে না, R2 টা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি নয়, সেই জন্য R2 টা যেমন ছিল সেরকমই থেকে যাবে। আর XR যেটা, XR মানে রানিং কন্ডিশনের লিকেজ রিঅ্যাক্ট্যান্স অফ দ্য রোটর পার ফেজ, সেটা হয়ে যাবে SX2, তার মানে S গুণ হয়ে যাবে। তার মানে এখানে তুমি এটাকে S দিয়ে গুণ করে নিয়ে একটা ভ্যালু পাবে, অটোমেটিক্যালি এখানে যে ZR সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কত হবে, সেটা হবে R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার, এটাও বার করে নিতে পারবে। তাহলে IR রানিং কন্ডিশনের কারেন্ট এটা কত হবে, এটা হচ্ছে SE2 বাই ZR, মানে অ্যাকচুয়ালি ER বাই ZR, ER এর ভ্যালুটা যেহেতু SE2 সেই জন্য লিখলাম SE2 বাই ZR। এটা এই ভ্যালুগুলো যা যা তুমি বার করেছো এগুলো বসিয়ে দিলে তুমি একটা I2 পাবে, IR পাবে। এই IR এর ভ্যালুটা হবে 868 অ্যাম্পিয়ার। এই ভ্যালুগুলো একটু নিজেরা চেক করে নেবে। আর এখানে cos থিটা r মানে রানিং কন্ডিশনের যে পাওয়ার ফ্যাক্টর সেটা হবে R2/ZR, R2 টা দেওয়াই আছে আর ZR টা তুমি অলরেডি বার করেছো, সেটা হবে ভাগ করলে তুমি পাবে 0.78 ল্যাগ। তাহলে লক্ষ্য করে দেখো যে মেশিনটা যতক্ষণ থেমেছিল ততক্ষণ তার পাওয়ার ফ্যাক্টরটা কত কম ছিল, 0.05। সেটা হঠাৎ মেশিন যখন ঘুরতে শুরু করলো তখন সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে বাড়তে সেই ভ্যালুটা 0.78 এ গিয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে রানিং কন্ডিশনের রোটরের পাওয়ার ফ্যাক্টর। এটাকেই জেনারেলি আমরা ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর বলে থাকি, যে সেটা যখন স্টেডি রান করছে সেই অবস্থাতে তার পাওয়ার ফ্যাক্টরটা কত। তাহলে 2 নম্বর প্রবলেমটা আমাদের হয়ে গেল। এবারে 3 নম্বরটাতে আসছি আমরা। তোমরা ট্রান্সফরমার পড়ার সময় দেখেছো যে U1/E2 সমান যেমন N1/N2, কারেন্টের ক্ষেত্রে কিন্তু তা হয় না, কারেন্টের ক্ষেত্রে রেশিওটা কিন্তু উল্টো হয়। অর্থাৎ তুমি যদি I1/I2 করো, অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং এর কারেন্ট বাই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর কারেন্ট, সেটার ভ্যালু কিন্তু N1/N2 হয় না, সেটার ভ্যালু হয় N2/N1, মানে উল্টোটা হয়। এখানেও তাই হবে, এখানেও স্টেটর কারেন্ট এবং রোটর কারেন্টের যে রেশিও সেখানে N2/N1 হবে। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত KW2N2 ডিভাইডেড বাই KW1N1, কিন্তু যেহেতু অঙ্কতে KW ব্যাপারটা দেওয়া নেই সেই জন্য আমি ধরে নিয়েছি যে স্টেটর এবং রোটরের KW সমান এবং সেটা কেটে গেছে। তাহলে ফাইনালি I1/I2 সমান N2/N1। তাহলে এখানে স্টেটর কারেন্ট যেটা সেটা কত পাবে তুমি, সেটা হচ্ছে রোটর কারেন্ট ইনটু N2/N1। তার মানে রোটর কারেন্ট এটা তুমি কোনটা পাবে, I1। I1 যদি এটা এই ফর্মুলাটা হলো, আর I2 যদি বার করতে চাও তাহলে কি হবে, I2 হচ্ছে I1 ইনটু N1/N2, এই ফর্মুলাটা পাবে।
তো এখানে তোমার কি বলে দিয়েছে দেখো, এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, মানে বাইরে থেকে কত রেজিস্ট্যান্স লাগাতে হবে প্রত্যেকটা ফেজে টু রেস্ট্রিক্ট দ্য স্টেটর সাপ্লাই কারেন্ট টু 100 অ্যাম্পিয়ার। মানে স্টেটরের যে সাপ্লাই কারেন্ট সেটাকে 100 অ্যাম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে কত রেজিস্ট্যান্স লাগাতে হবে। তাহলে স্টেটরের এই যে কারেন্টটা দেওয়া আছে এটা কোন কারেন্ট? এটা তো লাইন কারেন্ট। তাহলে স্টেটরের ফেজ কারেন্ট কত? কারণ স্টেটরটা কিন্তু মনে রাখবে ডেল্টা কানেক্টেড। এই জায়গাগুলো কিন্তু ভালো করে মাথায় রেখে করতে হবে। এখানে তুমি দেখেছিলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান ছিল, কিন্তু কারেন্টের ক্ষেত্রে তো তা হবে না। কারেন্টের ক্ষেত্রে যেটা হবে I1 পার ফেজ, সেটা হবে I1 পার লাইন ডিভাইডেড বাই √3, তার মানে 100/√3। এটা হচ্ছে স্টেটরের পার ফেজ কারেন্ট। তাহলে এই ফর্মুলাতে যদি বসিয়ে দাও তুমি সেটা, এই I1টা তো পার ফেজ কারেন্ট, তার মানে 100/√3 ইনটু 3.6, এই যে N1/N2 টা 3.6 দেওয়া আছে, সেই ভ্যালুটা হবে 207.8 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে I2 ভ্যালু। আর E2 তো তুমি অলরেডি পেয়েছো, E2 তো তোমার আগেই তুমি বার করেছো। E2 টা হচ্ছে স্টার্টিং কন্ডিশনে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 277.8। তাহলে E2/I2 যদি করো তাহলে তুমি পাবে Z2। তাহলে Z2 এর ভ্যালুটা হবে 277.8 ডিভাইডেড বাই 207.8, মানে 1.34 ওহম। এখন Z2 মানেটা কি? Z2 মানে তো হচ্ছে √R2 স্কয়ার প্লাস x2 ড্যাশ ধরলাম আমি, কারণ এখানে তো x2 ড্যাশ ধরবো না, x2 ই ধরি। এটাকে বরং R2 ড্যাশ ধরি, কারণ এই R2টা যেটা ছিল সেই R2টা তো তোমার বাইরে থেকে রেজিস্ট্যান্স না লাগিয়ে, মানে রোটরের যে নিজস্ব রেজিস্ট্যান্স সেইটা, কিন্তু আমি তো এখানে বাইরে থেকে রোটর রেজিস্ট্যান্স লাগিয়েছি, তার মানে এই ভ্যালুটা বেড়ে গেছে, যে R2 ড্যাশ হয়ে গেছে। তাহলে এই যে Z2টা তুমি পেলে এখন, এই Z2টার যদি বার করো তুমি এখানে কিভাবে পাবে? তার মানে R2 ড্যাশ যদি বার করতে চাই, R2 ড্যাশ, তাহলে এটা হবে √Z2 স্কয়ার প্লাস x2 মাইনাস x2 স্কয়ার। তাহলে সেই ভ্যালুটা Z2 এখানে বেরিয়েছে 1.34 আর x2 দেওয়া আছে 0.2। তাহলে এই ভ্যালুটা যদি বার করো তুমি তাহলে মোটামুটি হবে 1.325। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাইরে থেকে রোটর রেজিস্ট্যান্স অ্যাড করার জন্য রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে, রেজিস্ট্যান্স বাড়ার জন্য সবটাই চেঞ্জ হয়ে গেছে। Z2টা দেখো 1.34 হয়েছে, এই ভ্যালুটা তো ছিল না এর আগে তো Z2 তুমি বার করেছিল, এই ভ্যালুটা বেড়ে গেছে। তাহলে এটা বাড়লো কিসের জন্য? না রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। আর x2টা কিন্তু কোনো চেঞ্জ করিনি আমরা, x2টা তো বাইরে থেকে লাগাইনি, শুধুমাত্র রেজিস্ট্যান্সটা কানেক্ট করি। তাহলে x2টা যেমন ছিল সেরকমই আছে, তাহলে x2 ভ্যালুটা এটাই হবে 0.2 ওহম পার ফেজ। তাহলে এই যে R2টা তুমি বার করলে, R2টা ছিল কত? 0.01, আর তোমাকে এখন বেরোলো এইটা। তাহলে অ্যাডিশনাল রেজিস্ট্যান্স কত লাগাতে হবে, যেটা তোমার জানতে চেয়েছে যে এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স রিকোয়ার্ড, মানে কতটা বাইরে থেকে লাগাতে হবে। তাহলে R এক্সটার্নাল পার ফেজ, প্রত্যেক ফেজে আমাকে কতটা লাগাতে হবে? 1.325 মাইনাস 0.01, মানে এইটা সমান কত হবে? 1.315 ওহম পার ফেজ। তাহলে এই হলো তোমার টোটাল অঙ্ক। তাহলে এই টোটাল একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে তুমি এই অঙ্কটা একবার দেখে নেবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, এই একটা অঙ্ক করা থাকলেই কিন্তু তোমার এই জাতীয় অঙ্ক যত আছে তুমি পারবে। এর মধ্যে কিন্তু সব ফর্মুলাগুলো নিয়ে আমরা ডিল করেছি। এই রকমের নিউমেরিক্যাল প্রবলেম তোমরা বই থেকে আরো প্র্যাকটিস করবে, মানে যে বইগুলো কমনলি তোমরা ফলো করে থাকো। মেশিনের জন্য তোমরা ভিকে মেহতার বই ইলেকট্রিক্যাল মেশিনারি পড়তে পারো, সেখানে অনেক অঙ্ক দেওয়া আছে। ভিকে মেহতা আর রোহিত মেহতা, এই বইটা অপেক্ষাকৃত স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, মানে অনেক সহজভাবে জিনিসগুলো বোঝানো আছে। এছাড়া আরো যেসব বইগুলো রয়েছে, মেশিনের অনেক বই আছে, সেই বইগুলোতে এই ধরনের অঙ্ক দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা দেখে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। এর পাশাপাশি আজকের ক্লাসে আমরা কয়েকটা কনফিউশন দূর করার চেষ্টা করব। একজন ছাত্র আমাকে একটা প্রশ্ন করেছে যে আমরা যে ইকুয়েশনটা লিখছি FR ইকুয়াল টু P ns মাইনাস NR বাই 2,
এইটা কেন? এটা তো অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল তার মতে P/2 ইন্টু এনআর। তার বক্তব্য হলো যে এটা NS মাইনাস এনআর না হয়ে শুধু এনআর হবে। এই কনফিউশনটা আমি একটু দূর করতে চাইছি যে এটা কেন হবে না, এটা কেন হবে। এটা বুঝতে গেলে তোমাকে ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই জায়গাটা একটু বুঝতে হবে, যে কোনো একটা জায়গাতে যখন ভোল্টেজ ইনডিউসড হয় তখন সেটা কেন উৎপন্ন হয়। সেই ভোল্টেজ ইন্ডাকশনের মূল রিজনটা হলো যে ফ্লাক্সের সঙ্গে কন্ডাক্টরের রিলেটিভ ভেলোসিটি। তাহলে এখানে কোন ফ্লাক্স? এখানে স্টেটরে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যার স্পিড হচ্ছে n এবং রোটর কন্ডাক্টর, এই দুজনের মধ্যে যে রিলেটিভ মোশন তার ফলেই কিন্তু এই রোটর কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ তৈরি হয়। তাহলে স্টেটরের যে ফিল্ডটা রোটেট করছে স্টেটরের পরিধি বরাবর, সেটার স্পিড হচ্ছে ns এবং রোটর কন্ডাক্টরের স্পিডটা বিভিন্ন কন্ডিশনে ভ্যারি করে। যেমন আমি যদি প্রথমে মনে করি যে স্ট্যান্ড স্টিল কন্ডিশন, অর্থাৎ রোটরটা যখন দাঁড়িয়ে আছে স্ট্যান্ড স্টিল কন্ডিশন, সেই সময় রোটরের স্পিড কত? 0। তাহলে তার রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি হলো ns মাইনাস 0 সমান ns। তাহলে এই অবস্থাতে তার যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেই ভোল্টেজটা হচ্ছে E2 পার ফেজ, মানে প্রতিটি ফেজে ইনডিউসড ইএমএফ ইন দ্য রোটর। সেটার ইকুয়েশনটা কি তোমরা শিখেছো? 4.44 F N2 KW2 ইন্টু 5। এখানে এই F টা কোন F? এই F এর জায়গাতে আমরা কি লিখতে পারি? 4.44 P/2 ইন্টু NS, এইটা লিখতে পারি, ইন্টু N2 KW2 ইন্টু 5। তাহলে এই যে NS টা লিখছি আমরা, এই NS টা আসলে কিভাবে লিখলাম আমরা? NS টা আসলে লিখলাম NS মাইনাস 0, তার মানে দ্যাট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি। তার মানে কোনো একটা জায়গাতে যখন ভোল্টেজ ইনডিউসড হচ্ছে তখন তার জন্য যে স্পিডটা দায়ী সেটা হচ্ছে ফ্লাক্সের সঙ্গে কন্ডাক্টরের যে রিলেটিভ ভেলোসিটি সেইটা। তাহলে আমরা যদি রানিং কন্ডিশন ধরি, ধরো রানিং কন্ডিশন, সেই সময় রিলেটিভ ভেলোসিটি কত? সেই সময় রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে ns মাইনাস nr। তার কারণ হলো যে ns টা ধরা যাক ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে, তাহলে রোটরও তো সেই ক্লকওয়াইজ ডিরেকশনেই মুভ করবে একটা পার্টিকুলার স্পিড nr নিয়ে। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত উৎপন্ন হবে? একই দিকে দুটো বেগ যাচ্ছে, তার মানে তাদের বিয়োগফলটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ns মাইনাস nr। তাহলে রানিং কন্ডিশনে আমরা যদি রোটর ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন লিখি তাহলে এটা হবে ER পার ফেজ। ER মানে হচ্ছে E2 ইন রানিং কন্ডিশন। এটার ইকুয়েশন হচ্ছে 4.44, সব একই থাকবে, শুধুমাত্র এই রিলেটিভ ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে। এটা হবে ns মাইনাস nr ইনটু n2 kw2 ইনটু 5। এই হলো ইকুয়েশন। তাহলে বুঝতে পারছো যে এই জায়গাতে রিলেটিভ ভেলোসিটির পজিশন, এখানে কোনোভাবেই রোটরের অ্যাবসলিউট স্পিডকে লেখা যাবে না। রোটরের অ্যাবসলিউট স্পিড যদি লিখতে তাহলে কি সমস্যা হতো সেটা আমি একটু বলি তোমাকে। সেটা হলো এটাই যে রোটর স্পিড তো ধীরে ধীরে বাড়ছে, স্ট্যান্ড স্টিল কন্ডিশন থেকে যত তুমি সিনক্রোনাস স্পিডের দিকে যাচ্ছ ততই তো রোটরের স্পিড বাড়ছে। আর রোটরের স্পিড যদি বাড়তে থাকে তাহলে তুমি যদি এখানে ns মাইনাস nr না লিখে শুধু nr লেখো তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? এই ভোল্টেজটা বাড়া উচিত। nr যত বাড়ছে তত এই ভোল্টেজের বাড়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি তো তা হয় না। প্র্যাকটিক্যাল মেশিনে দেখা যায় ভোল্টেজ কমছে, তাহলে নিশ্চয়ই এটা nr হবে না, এটা বোঝাই যাচ্ছে। এবং এই দুটো ইকুয়েশনকে তুমি যদি ভাগ করো, অর্থাৎ ER বা E2 করো, তাহলে কি দাঁড়াবে? সবই কেটে যাবে, শুধুমাত্র উপরে থাকবে ns মাইনাস nr আর নিচে থাকবে ns, যেটাকে তুমি স্লিপ বলেছো। এবং এখান থেকেই তো ওই ইকুয়েশনটা এসছে, যে ইকুয়েশনটা তোমরা লিখেছো ER ইকুয়াল টু SE। ভীষণ ভাইটাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা অলরেডি আমরা আগে লিখেছি। তাহলে বুঝতে পারলে যে কেন এটা হবে না এবং কেন এটা হবে। এই কনসেপশনটা কিন্তু অনেক ছেলেরই একটু বুঝতে ভুল হয়। আজকের আলোচনার পর আশা করি তোমাদের এই কনফিউশনটা কেটে যাবে। এরপরে আমি আর একটা সেকেন্ড কনফিউশনে আসছি, যেটা অনেক ছেলে ভুল করে ফেলে, যে ইনডিউসড ইএমএফ এর যে ইকুয়েশনটা আমরা একটু আগে লিখলাম, ধরা যাক স্টেটরে আমি তোমাদের বলেছিলাম যে ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে ঘুরছে সে শুধু রোটরকে কাট করছে তা না, সে কিন্তু স্টেটর কন্ডাক্টর গুলোকেও কাট করছে, এবং সেখানেও কিন্তু একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে যেটাকে তুমি ব্যাক ইএমএফ বলেছিলে। তাহলে সেই স্টেটরের যে পার ফেজে ইনডিউসড ইএমএফ E1, সেটাকে তুমি কি লিখতে পারো? 4.44 F
n1 kw1 into 5। সিমিলারলি E2 যদি তুমি ধরো স্ট্যান্ড স্টিল কন্ডিশনে লেখো, স্ট্যান্ড স্টিল, তাহলে E2 পার ফেজ সমান কি লিখতে পারো? একটু আগেই তুমি লিখলে 4.44, এখানে হবে FR তো না, অ্যাকচুয়ালি স্ট্যান্ড স্টিলে F ই থাকবে, কারণ FR এর ফর্মুলাটা হচ্ছে FR ইকুয়াল টু S ইন্টু F। তাহলে S টা তো স্ট্যান্ড স্টিল কন্ডিশনে 1, এটা কেন 1 নিশ্চয়ই বুঝতে পেরেছো। S সমান কি? S সমান হচ্ছে NS মাইনাস NR বাই NS। তাহলে স্ট্যান্ড স্টিলে যেহেতু NR টা 0, তার মানে S ইকুয়াল টু 1 অ্যাট স্ট্যান্ড স্টিল। তাহলে সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে FR আর F সমান হয়ে যাবে। এই জায়গাটা আমি বলতে চাইছিলাম। তাহলে এখানে FR নয়, এখানে F ই হবে। তাহলে N2 kW2 into 5। আবার যদি তুমি রানিং কন্ডিশনের EMF ইকুয়েশন দেখো, তাহলে তুমি কি লিখতে পারো? ER পার ফেজ, সেখানে সব একই থাকবে, শুধুমাত্র এটা FR হয়ে যাবে, এবং এখানে N2 kW2 into 5। এখন এই যে তিনটি ইকুয়েশন আমরা লিখলাম, প্রত্যেকটাতেই দেখো এই ফাই কথাটা আছে। এই ফাইটার মানে দেখো, ফাইটা তো নিশ্চয়ই ফ্লাক্স পার পোল। কোথাকার ফ্লাক্স পার পোল? আমি স্টেটর ইকুয়েশনেও ফাই লিখছি, E2 বলে যে রোটর ইকুয়েশন এই যে দুটো লিখলাম, সেখানেও ফাই লিখছি। তাহলে এটা কোথাকার ফ্লাক্স? রোটরের ফ্লাক্স না স্টেটরের ফ্লাক্স, নাকি দুজনের মিলিত ফ্লাক্স? এই জায়গাটা কিন্তু বইয়ে পরিষ্কারভাবে লেখা থাকে না, এবং ছেলেদের কাছেও একটা ধোঁয়াশার মতো থাকে। এই জায়গাটা আমি তোমাদের একটু বলতে চাইছি। এইটা বুঝতে গেলে তোমরা আগের দিন যে ক্লাসটা করেছিলে সেই ইকুয়েশনটাকে একটু খেয়াল করার চেষ্টা করো। সেখানে যে ইলেকট্রোম্যাগনেটিক টর্কের ইকুয়েশন আমি লিখেছিলাম, তার যে ভ্যালুটা লিখেছিলাম সেটা কত ছিল? K ইন্টু BR বি নেট সাইন ডেল। অর্থাৎ ধরো স্টেটরের তিনটে ফেজ, এখানে যদি ধরো 3 ফেজ কানেকশন তুমি দিলে, 3 ফেজ সাপ্লাই, এবং পাশাপাশি রোটরেও ধরা যাক 3টে ফেজ, যদি সেটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর হয়, রোটরেও ধরা যাক এরকম 3টে ফেজ আছে, এবং সেই 3টে ফেজের 3টে টার্মিনালকে বাইরে বার করে এনে তুমি শর্ট করে দিয়েছো। তাহলে দিস ইজ রোটর, আর এটা হলো স্টেটর। এখন এই অবস্থাতে যেটা তুমি পাবে, আমরা আগেও ডিসকাস করেছি, যে এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবে, যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ধরা যায় এদিকে ঘুরছে। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলেছিলাম বি নেট। আর এখানেও একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেটার নাম হলো BR, কারণ এর রোটরের প্রত্যেকটা ফেজে যে কারেন্ট ফ্লো করছে সেই কারণেই ভোল্টেজটা তৈরি হবে। এখন এখানে বুঝতেই পারছো যে এখানে টর্ক প্রোডাকশনের জন্য এই BR এবং বি নেট দুটোই খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো টর্ক প্রোডাকশন হবে না। এবং BR এর সঙ্গে বি নেটের যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স, ধরা যাক এটা বি নেট, এটা একটা স্পেস ভেক্টর, এবং এটা BR, এটাও একটা স্পেস ভেক্টর, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা। এই ডেল্টাটা যদি না থাকে, তাহলে কিন্তু টর্ক প্রোডাকশন হবে না। ডেল্টা যদি 0 হয়, তাহলে বুঝতেই পারছো টর্কটা শূন্য হয়ে যাবে। তার মানে কতগুলো জিনিসই ইম্পর্টেন্ট, বি নেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, BR এবং ডেল্টা, এই তিনটের উপস্থিতি যদি থাকে একসঙ্গে, তবে কিন্তু টর্কটা প্রডিউস হবে। এখন ওই যে ফাইটা আমি লিখেছিলাম ইকুয়েশনে, সেটা কিন্তু করেসপন্ডিং টু দিস বি নেট। এই বি নেট মানে বি নেট মানে হলো BS, মানে স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই দুজনের ভেক্টোরিয়াল সাম হচ্ছে বি নেট। তার মানে যে ফাইটা তুমি ইকুয়েশনে লিখেছিলে, সেই ফাইটা কিন্তু শুধুমাত্র স্টেটরের ফ্লাক্স বা রোটরের ফ্লাক্স ভাবলে ভুল হবে। সেটা হচ্ছে টোটাল দুটো ম্যাগনেটিক ফিল্ডের যে সামেশন করে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া গেল, সেই ম্যাগনেটিক ফিল্ডের যে করেসপন্ডিং ফ্লাক্স। অর্থাৎ এটা তো আসলে ফ্লাক্স ডেনসিটি, একে যদি তুমি পার এরিয়া পার পোল এইটা দিয়ে গুণ করো, তাহলে এই ফ্লাক্সটা তুমি পাবে। তাহলে কিভাবে তোমার এই ফ্লাক্সটা বার করতে হবে বুঝতে পেরেছো? সুতরাং ফ্লাক্স পার পোল বলে আমরা যেটা লিখি, সেটা কিন্তু শুধুমাত্র স্টেটর বা রোটরের আলাদা আলাদা ফ্লাক্স পার পোল নয়। ওটা হচ্ছে মেশিনের সামগ্রিকভাবে যে ফ্লাক্স, স্টেটর রোটর মিলিয়ে সেইটা প্রতি পোলের আন্ডারে যেটা ফ্লাক্স তৈরি করে, সেই ফ্লাক্সটা হচ্ছে ওই ফ্লাক্স। তাহলে এটা একটা কনফিউশন তোমাদের দূর হলো। আচ্ছা, আর একটা জায়গায় আমি একটু আসবো। একটা ছাত্র খুব সুন্দর প্রশ্ন করেছে। ওর প্রশ্নটা ছিল এরকম
যে দেখা যাচ্ছে যত স্পিড বাড়ছে মেশিনে ততই টর্ক ফল করে যাচ্ছে এবং তোমার ভোল্টেজ কমে যাচ্ছে, রোটর কারেন্টও কমে যাচ্ছে। এইভাবে যদি টর্ক আস্তে আস্তে কমতে থাকে তাহলে কি একটা সময় মোটরটা থেমে যাবে না? এটা কি প্র্যাকটিক্যালি কিভাবে আমি এটাকে এক্সপ্লেন করবো, এই জায়গাটা ছিল তার প্রশ্ন। কারণ এই জায়গাটাতে আসার আগে আমি একটা জিনিস তোমাদের বলি যে একটা ইন্ডাকশন মোটর কেন সিনক্রোনাস স্পিডে ঘোরে না, এই জায়গাটা কিন্তু আমি তোমাদের কিছুটা বলার চেষ্টা করেছিলাম এর আগের ক্লাসে। সেটা ছিল এরকম যে একটা মেশিনের স্পিড বাড়তে বাড়তে ক্রমশ সেটা সিনক্রোনাস স্পিডের দিকে যাচ্ছে, কিন্তু যে কোনো একটা রোটর বডির একটা মাস আছে এবং যারই মাস আছে তার একটা ইনার্সিয়া আছে। ইনার্সিয়া মানে হলো যে সে অপারেটিং ফোর্স যেদিকে কাজ করে তার এগেনস্টে সে একটা ফোর্সকে তৈরি করার চেষ্টা করে, যেটাকে আমরা ইনার্সিয়া ফোর্স বলি। এই ইনার্সিয়া ফোর্সটা থাকার কারণে ও কখনোই সিনক্রোনাস স্পিডে রিচ করতে পারবে না, তার আগে ওকে থেমে যেতে হবে। এই জায়গাটা আমি তোমাদের বলেছিলাম। এটাকে যদি আরো ডেপথে গিয়ে আমি অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো, ধরো আমি ধরে নিলাম যে মেশিনের দুটো টর্ক আছে। একটা হচ্ছে মেশিন যে টর্কটা নিজে তৈরি করছে, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, যেটাকে তুমি টিই নাম দিয়েছিলে। আর একটা হচ্ছে মেশিনের ফ্রিকশন, যেটা বিয়ারিং এ কাজ করছে। এই ফ্রিকশনটা আসলে কিভাবে তৈরি হয়? ফ্রিকশনটা হচ্ছে রোটরের যে ওয়েট, সেই ওয়েটটা শ্যাফটের উপর পড়ে। শ্যাফটটা বসানো আছে দুদিকে দুটো বিয়ারিং এর উপরে এবং আলটিমেটলি রোটরের ওয়েটটা শ্যাফটের মাধ্যমে বিয়ারিং এ ট্রান্সফার হচ্ছে এবং বিয়ারিং এ গিয়ে ফ্রিকশনটা তৈরি হচ্ছে। তাহলে সেই যে ফ্রিকশনাল ফোর্সটা বিয়ারিং এ হচ্ছে তার কারণে কিছুটা টর্ক নষ্ট হচ্ছে, ওই ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করতে গিয়ে কিছুটা টর্ক লস্ট হচ্ছে। তার মানে তুমি যে টর্কটা তৈরি করছো সেই টর্কের একটা পার্ট কিন্তু ফ্রিকশনাল ফোর্স হিসেবে লস্ট হয়ে যাচ্ছে। তাহলে যখন ধরো মেশিন একটা স্টার্টিং টর্ক ডেভেলপ করে এবার মেশিন ঘুরতে শুরু করেছে, তার মানে আমি যদি মনে করি যে ওই মেশিনের উপর টোটাল নেট টর্ক হচ্ছে এরকম টিই মাইনাস টি ফ্রিকশন। নর্মালি টি ফ্রিকশন ইজ লেস দ্যান টি ইজ গ্রেটার। তার মানে এদের দুজনের যে সাবট্রাকশন করলে যে ভ্যালুটা পাওয়া যাবে টি নেট, সেটা নর্মালি পজিটিভ একটা টর্ক এবং এই ইনিশিয়ালি স্টার্টিং টর্কটা কিন্তু হাই, সেই তুলনায় ফ্রিকশনাল টর্ক কিন্তু অনেক কম। মানে ফ্রিকশনের জন্য যে টর্কটা লস্ট হয় সেই টর্কের ভ্যালু কিন্তু এর তুলনায় অনেক কম। স্বাভাবিকভাবেই এই টি নেটটা কিন্তু প্রথম থেকেই পজিটিভ থাকে এবং যতক্ষণ পর্যন্ত এই টর্কটা পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশিন অ্যাক্সিলারেট করবে। এটাই ফিজিক্সের নিয়ম। যদি কোনো একটা বডির উপর তুমি পজিটিভ টর্ক অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তার স্পিড অ্যাক্সিলারেট করবে এবং অ্যাক্সিলারেট করবে মানে কি, মেশিনটা প্রথমে স্থির ছিল, এবার আস্তে আস্তে তার স্পিড উঠছে, উঠতে উঠতে সে কোথায় কোন দিকে যাচ্ছে? সে তো যাচ্ছে সিনক্রোনাস স্পিডের দিকে। এবং যত তার স্পিড উঠছে তত কি চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলো একটু লক্ষ্য করো। যত স্পিড উঠছে, স্পিড মানে এনআর যত ইনক্রিজ করছে ততই দেখা যাচ্ছে এনএস মাইনাস এনআর যেটা সেইটা কিন্তু ফল করছে, মানে রিলেটিভ ভেলোসিটিটা ফল করছে। এবং রিলেটিভ ভেলোসিটি ফল করার জন্য E2 কমে যাচ্ছে, মানে ইনডিউসড ইএমএফ ইন দা ইন্ডাকশন মোটর রোটরের প্রত্যেকটা ফেজে যে ইনডিউসড ইএমএফ সেটা ফল করছে। অ্যাট দ্য সেম টাইম সেখানে কারেন্ট ফল করছে, প্রত্যেকটা ফেজে যে কারেন্ট ফ্লো করছে সেটা ফল করছে এবং আলটিমেটলি টর্কটা ফল করছে। কারণ এই কারেন্ট ফল করলে যেটা ফল করবে সেটা বিআরটা ফল করে যাবে, এই বিআর ফল করলে এই টর্ক কমে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে টর্কটা তুমি প্রথমে পেয়েছিলে সেই টর্কটাই কিন্তু থাকবে না। যত মেশিনের স্পিড উঠতে থাকবে ততই কিন্তু এই টর্ক কমে যেতে থাকবে এবং এই টর্ক যত কমবে টি নেটও তত কমতে থাকবে এবং টর্ক কমে যাওয়ার সঙ্গে সঙ্গে টি ফ্রিকশনের সঙ্গে টি যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তাহলে টি ফ্রিকশনটাকে আমি যদি কনস্ট্যান্ট একটা ফোর্স বলে মনে করি তাহলে একটা সময় আসবে যখন টি আর টি ফ্রিকশন সমান হয়ে যাবে। এটা বুঝতে পারলে কিনা? তার মানে প্রথমে আমি যদি মনে করি আমরা একটা কাল্পনিক ওয়েতে ধরো একটা মেশিনকে তুমি মনে করলে যে সেখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, তাহলে সেখানে নেট টর্কটা কত টি। এবার টি যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে ততক্ষণ স্পিড উঠতে থাকবে এবং এটা খুব হাই চান্স আছে যদি কোনো অপোজিশন টর্ক না থাকে তাহলে কিন্তু মেশিনটা সিনক্রোনাস স্পিডে রিচ করে যাবে। যদিও ফ্রিকশন নেই এরকম কোনো মেশিন বাস্তবে নেই, সেটা একটা কাল্পনিক ওয়েতে আমরা চিন্তা করতে পারি। কিন্তু ইন্ডাকশন মোটরে যদি মনে করি যে এই ফ্রিকশনাল টর্কটা নেই তাহলে কিন্তু থিওরিটিক্যালি তুমি ভাবতে পারো যে মেশিনটা সিনক্রোনাস স্পিডে রিচ করে যাবে এবং রিচ করে গেলেই কিন্তু তার রিলেটিভ ভেলোসিটি শূন্য হয়ে টোটাল টর্ক জিরো হয়ে যাবে। কিন্তু বাস্তবে এই জায়গাটা আমরা পৌঁছতে পারি না। কেন পারি না? তার কারণ সবসময় এই ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু থাকে, এই ফ্রিকশনাল টর্কটা। তাহলে এই ফ্রিকশনাল টর্কটা আছে, অ্যাট দ্য সেম টাইম টিটা কমছে, তার মানে এটা কমছে, এটা ফিক্সড আছে। তাহলে এটা এই কমতে কমতে একটা সময় এই ফ্রিকশনাল টর্কের সঙ্গে সমান হয়ে যাবে। যেই সমান হবে অমনি নেট টর্কটা কিন্তু জিরো হয়ে যাবে। যখন নেট টর্কটা আর কিছু থাকবে না, অর্থাৎ এটার ভ্যালু শূন্য হয়ে যাবে,
তখন কিন্তু মেশিনের অ্যাক্সিলারেশন বন্ধ হয়ে যাবে এবং মেশিন ফাইনালি একটা স্পিডে এসে রিচ করে যাবে। সেই স্পিডটাই হচ্ছে সিনক্রোনাস স্পিডের থেকে কম একটা স্পিড। তার মানে ও সিনক্রোনাস স্পিডে পৌঁছবার আগেই এই ঘটনাটা ঘটবে। ও ফ্রিকশনাল টর্কের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক টর্ক যেটা ডেভেলপ করেছে মোটর, সেই দুটো সেম হয়ে যাবে। সেম হয়ে গিয়ে নেট টর্কটা জিরো হয়ে যাবে। যেই জিরো হয়ে যাবে, মানে নেট টর্ক বলতে আমি ইলেকট্রোম্যাগনেটিক টর্ককে জিরো হওয়ার কথা বলছি না, আমি বলতে চাইছি যে দুজনের যোগফলটা জিরো হয়ে যাবে। যোগফল বলতে মানে ভেক্টোরিয়াল যোগফল, অ্যাকচুয়ালি বিয়োগ। তাহলে এই টোটাল সামটা জিরো হয়ে গেলে নেট টর্কটা যদি শূন্য হয়ে যায়, তাহলে মেশিনকে আর অ্যাক্সিলারেট করার মতো কোনো ফোর্স থাকবে না। তার মানে মেশিন ফাইনালি একটা স্পিডে এসে রিচ করে যাবে। সেটাই হচ্ছে ওই মেশিনের ওই কন্ডিশনের ফাইনাল স্পিড। এইবার যদি ধরো তুমি রোটরের ওয়েট আরো বাড়ালে, ওয়েট বাড়ালে কি হবে? সেই ওয়েটটা আবার রোটরের শ্যাফটের মধ্যে দিয়ে বিয়ারিং এ ট্রান্সফার হবে। তার মানে ফ্রিকশনাল টর্কটা কিন্তু বাড়বে। তাহলে ফ্রিকশনাল টর্কটা যদি বাড়ে, তাহলে কি হবে? টিই কমতে কমতে একটা সার্টেন জায়গাতে সেটা আবার জিরো হয়ে যাবে। তখন দেখা যাবে যে স্পিডটা তুমি আগে রিচ করতে পেরেছিলে, এখন কিন্তু আর সেই স্পিডটাও রিচ করতে পারছো না। তার মানে টর্কটা এরকম নামছে, নামতে নামতে আগে সে এইখানে গিয়ে টি ফ্রিকশনের সঙ্গে মিট করেছিল এবং সেখানে তুমি একটা স্পিড পেয়েছিলে সাপোজ 1480 আরপিএম। ধরো সিনক্রোনাস স্পিডটা হচ্ছে 1500 আরপিএম। তুমি 1480 আরপিএম এ গিয়ে দেখলে যে নেট টর্কটা আগে জিরো হয়ে গেছে। এইবার তুমি কি করলে? মেশিনে লোড বাড়ালে ফ্রিকশনাল ফোর্সটা বেড়ে গেল, ফ্রিকশনাল টর্কটা। তখন দেখা গেল টিই এরকম ডাউন হতে হতে এইখানে এসে ফ্রিকশনাল টর্কটাকে পেয়ে গেল। তার মানে এইখানে টিইটা জিরো হয়ে গেল। তার মানে কি? তার মানে 1440 আরপিএম ও থেমে গেল, আর কিন্তু এগোতে পারলো না। তার মানে বুঝতে পারছো, যত লোড বাড়াচ্ছি তত এই ফ্রিকশনাল টর্কটা বাড়ছে এবং বাড়ার ফলে কি হচ্ছে? আরো লোয়ার স্পিডে এসে মেশিনটা সেটেল ডাউন করে যাচ্ছে। তার মানে যত লোড বাড়াবে তত মেশিনের স্পিড ফল করবে এবং কোনোদিনই ও এই সিনক্রোনাস স্পিডটাতে রিচ করতে পারবে না। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে আজকে। এটা কিন্তু একটা বিগ কনফিউশন। তাহলে এই কনফিউশনের জায়গাগুলো আমি আজকে তোমাদের ক্লিয়ার করলাম। আস্তে আস্তে আমরা এরপরে যে অন্যান্য ক্লাসগুলোতে যেখানে যাব, সেটা হচ্ছে যে এরপরে আমরা পড়বো পাওয়ার ফ্লো ডায়াগ্রাম। একটা মেশিনে ইন্ডাকশন মোটরে কিভাবে পাওয়ার স্টেটর থেকে রোটরে যায়, তারপর সেখান থেকে শ্যাফটে যায়। এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা যদি তুমি বুঝতে পারো এবং মেশিনে কি কি লস হয়, তাহলে কিন্তু এরপরে টর্ক ইকুয়েশনকে ডিরাইভ করা অন্যভাবে এবং সেখান থেকে অন্যান্য নিউমেরিক্যাল প্রবলেমগুলো করা, স্টার্টিং টর্কের সঙ্গে রানিং টর্কের রিলেশনশিপ তৈরি করা, এই জায়গাগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে এই জায়গাটাতে আসার চেষ্টা করব এবং 2-3টে ক্লাস পরে আমি যেখানে পৌঁছবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি আগেও শিখেছো যে ইন্ডাকশন মোটরের সঙ্গে ট্রান্সফরমারের কিন্তু বেশ কিছু জায়গায় খুব সিমিলারিটি আছে। এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করবো এখন থেকেই তোমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটের জায়গাটা একটু বুঝবার চেষ্টা করো। যে প্রাইমারি ওয়াইন্ডিং এ ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হয়, সেকেন্ডারিতে কেমন হয়, দুটোকে যখন আমরা কানেক্ট করে একটা সার্কিট করে দিই তখন কিভাবে রেফারিং করি, সেকেন্ডারি প্যারামিটারগুলোকে প্রাইমারিতে তুলে আনি, প্রাইমারিগুলোকে সেকেন্ডারিতে নিয়ে যাই, এই রেফারিং এর রুলগুলো কি, এই জায়গাগুলো একটু নিজেরা স্টাডি করে রাখো এই সময়। আমি 2-3টে ক্লাস পরেই যখন ইকুইভ্যালেন্ট সার্কিটে ঢুকবো তখন ওই চ্যাপ্টারটা বুঝতে দেবো না, ওই পোর্শনটা বুঝতে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে যদি আগে থেকে এই জায়গাগুলো পড়া থাকে। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। যদি আবার কিছু কনফিউশন থাকে সেটাও রেজ করবে, আমি নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।